সরল সুদ কষার আমি দ্বিতীয় পার্টে 13 দাগে থেকে এই প্রশ্নগুলো আলোচনা করব। বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। আচ্ছা, এই প্রশ্নটা ভালো প্রশ্ন, এটা পরীক্ষায় আসে, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা, আর 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়। তাহলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। আচ্ছা, আমি এটা কিভাবে করছি তার আগে একটুখানি একটা এক্সাম্পল আলোচনা করব। মনে করো 500 টাকার আমি মনে করছি যে আমার 8% সুদের হার। তাহলে সেক্ষেত্রে 100 টাকার মানে আমার যদি 500 টাকার কথার কথা 6 বছরের সুদ হিসাব করতে বলা হয়, তাহলে আমরা কি জানি, পিআরটি নিচে 100, তো এটা দিয়ে কাটাকাটি করলে 5, তাহলে হবে 30, 30কে 8 দিয়ে গুণ করলে 240 টাকা। এটা হচ্ছে আমার 500 টাকার 6 বছরের সুদ, এই সুদের হারে। এখন প্রশ্ন হচ্ছে, এই 240 টাকা যে সুদ, এইটা আমার একটা কথা বলার, আমার যেহেতু সরল সুদ, তাহলে প্রতি বছর কিন্তু সুদের হার মোট সুদ একই। তার মানে আমার প্রতি বছর সুদ হিসাব করতে গেলে আমার এই 240কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাবো যে প্রত্যেক বছর আমার 40 টাকা করে সুদ হচ্ছে। তাহলে এইখানে যেটা রয়েছে দেখো, সুদে আসলে 7,100 টাকা, তো তার মানে এখানে রয়েছে 7 বছরের সুদ আর আসল। এখানে কি আছে, 7 বছরের সুদ আর আসল। আর তারপরে দেখো 4 বছরের সুদে আসলে 6,200 টাকা, তার মানে এখানে আসল রয়েছে আর 4 বছরের সুদ আছে। আশা করছি বোঝা গেছে। তো 4 বছরের সুদ, তাহলে আমি এইখানে লিখছি কিভাবে দেখো, যে আমার এই পার্টটুকু এটা কিন্তু এমনিই আমি বলেছি, হ্যাঁ, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমার এখানে যেরকম 240 টাকা সুদ হয়েছিল, তাহলে আমার সুদ আসল হতো 500 প্লাস 240, তার মানে হচ্ছে আমার 740। তার মানে এই টাকার মধ্যে কি ছিল, একটা আসল ছিল আর ছিল 6 বছরের সুদ। ঠিক একইভাবে আমার যে 7,100 টাকা, সেখানে কি রয়েছে, আসল আছে আর আছে 7 বছরের সুদ। এই দুটো জিনিস যোগ করে হচ্ছে 7,100 টাকা। আর আরেকটা কেসে যেটা রয়েছে, 4 বছরের সুদে আসলে 6,200, তাহলে সেখানেও আমার কি আছে, সেখানেও আসল আছে এবং 4 বছরের সুদ আছে। তোমরা মনে রাখবে, সরল সুদের ক্ষেত্রে কিন্তু প্রতি বছর মোট সুদ একই। তাহলে এটা হচ্ছে আমার 6,200 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই দুটো বিয়োগ করতে চাইছি। বিয়োগ করলে কি হবে, দেখো দেখো আসল থেকে আসল বাদ চলে যাবে। তাহলে আমার বিয়োগ করলে কি হচ্ছে, আসল থেকে আসল বাদ চলে যাচ্ছে। আর যদি আমরা 7 বছর থেকে 4 বছর বাদ দিই, তাহলে পাবো 3 বছরের সুদ। এই 3 বছরের সুদ আমি এখানে যদি বিয়োগ করি, তাহলে পাবো 900 টাকা। আমি একটু আগেই বলে এসেছি যে আমার প্রতি বছর সুদ হচ্ছে একই সরল সুদের ক্ষেত্রে, তাহলে 1 বছরের সুদ কত হবে, 900কে 3 দিয়ে ভাগ করো, তাহলে পাবো 300 টাকা। এখন তুমি যে কোনো একটা, হয় 4 বছর নয় 7 বছর, যে কোনো একটা বের করলেই হবে। মনে করো আমি 4 বছরের সুদ বের করছি, তাহলে 4 বছরের সুদ কত হবে, 4 দিয়ে 300কে গুণ করতে হবে, করলে হবে 1200 টাকা। তাহলে খেয়াল করো, আমার 4 বছরের আসল এবং সুদ হচ্ছে 6,200 টাকা, আমি সুদ পেয়ে গেছি 1200 টাকা। তাহলে আসল কত লিখবো, অতএব আসল হচ্ছে 6,200 হচ্ছে সুদ আসল, তার থেকে 4 বছরের সুদ বিয়োগ করলে দেখো আসল পেয়ে গেলাম। এইবার আমার বের করতে বলা হয়েছে আসল এবং সুদের হার। তাহলে এখানে লিখবো, এখন আসল পি সমান 5,000 টাকা, সময়
আমি এখানে সময়টা একটা কথা বলি, যদি 1 বছর নিই তাহলে লিখবো মোট সুদ 300 টাকা, যদি 4 বছর নিই তাহলে লিখবো মোট সুদ 1200 টাকা। তোমার যেটা সুবিধা হবে তুমি সেইভাবে লিখবে। সময় পেয়ে গেছি, সুদের হার আমি ধরে নেব, সুদের হার R% ধরি। তাহলে আমাদের সূত্র ছিল যেটা, লিখবো অতএব মোট সুদ I সমান PRT নিচে 100। তো এখানে মোট সুদ হচ্ছে আমার, এখানে একটু লিখে নিই, মোট সুদ I, এই নিচে লিখছি যে মোট সুদ I সমান হচ্ছে 300 টাকা। এখানে ছোট্ট করে লিখে রাখছি মোট সুদ I সমান 300 টাকা। তাহলে আমরা কি লিখেছি, মোট সুদ I সমান PRT/100। তাহলে এখানে হচ্ছে 300 সমান 5000 ইন্টু R ইন্টু 1 নিচে 100। তাহলে এইখানে থেকে আমরা দেখো সুদের হার পেয়ে যাব। তাহলে হচ্ছে 5000 ইন্টু R সমান 300 ইন্টু 100। তো এইখানে থেকে R সমান 300 গুণ 100 নিচে 5000। তাহলে আমি কাটাকাটি করছি, 100 দিয়ে কাটলে এটা হবে 50 আর 50 দিয়ে কাটলে এটা হবে 6। তাহলে লিখবো অতএব R সমান 6। তাহলে তোমরা উত্তরে লিখবে অতএব সুদের হার হচ্ছে 6%। অতএব সুদের হার, আসল তো লিখেছ আগে, সুদের হার হচ্ছে 6% হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখলেন। 3 বছর পর সুদ সহ যথাক্রমে ব্যাংক দিয়েছে 2360 টাকা, পোস্ট অফিস দিয়েছে 2480 টাকা। বলছে ব্যাংক এবং পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাত কত হবে। তুমি এখানে তাহলে লেখো, মনে করি ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হার তুমি ধরে নিচ্ছ R1% ও R2%। এবার লিখি, প্রথমে লিখি ব্যাংকের ক্ষেত্রে আসল ফি সমান 2000 টাকা, সুদের হার R1%, আর মোট সুদ I সমান, খেয়াল করো ওখানে আমরা পেয়েছি 2360 টাকা। তাহলে এখানে লিখব, এর থেকে দেখো 2000 টাকা বাদ দিলেই আমার সুদ বেরিয়ে যাবে। আচ্ছা, এবার আর একটা জিনিস লিখতে হবে, দেখো 3 বছর পর রয়েছে, তাহলে এখানে লিখবো সময় T সমান 3 বছর। এইবার লিখবো অতএব I সমান PRT/100। এটা অতএব না লিখে আমরা জানিও লিখতে পারো, আমরা জানি I সমান PRT/100। তাহলে এখানে লিখবে 360, এটা সমান 2000, এটা R1 বোধ হয়, তাহলে এখানে হবে R1 ইন্টু 3 নিচে হচ্ছে 100, একটু কাটাকাটি হবে, তাহলে 100 দিয়ে যদি কাটাকাটি করি এটা হবে 20। তাহলে আমরা পাচ্ছি 3 20 60, R1 এটা সমান 360। তাহলে এইখানে থেকে R1 সমান পাবো 360 নিচে 60, যদি কাটাকাটি করি 6 6 36, তাহলে পেলাম অতএব R1 সমান, তার মানে আমরা ব্যাংকের সুদের হার পেয়ে গেলাম 6%। আবার পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা ওই একই জিনিস আমরা এখানে লিখবো কি, যে আসল
মনে করছি P1 এটা সমান আমার আসল তো একই। আচ্ছা, মোট সুদ, মোট সুদ আমি এটা মনে করছি I1 নাম দিচ্ছি। তো এখানে আমার দেখো পোস্ট অফিস থেকে কতটা পেয়েছে, 2480 বোধ হয়, 2480, তার থেকে 2000 টাকা বাদ যাবে, এটাই হবে, তাহলে হবে 480 টাকা সুদ হয়েছে। এক্ষেত্রে সময় সেটা আমাদের ওই 3 বছরই আছে। আচ্ছা, আর সময়টা আমি মনে করছি T1 লিখলাম। সুদের হার, সুদের হার আর 2%, ওখানে তো আমরা ধরেই নিয়েছি, তাহলে লিখবো আমরা জানি, আমরা জানি দেখো P1 R2 T1, যেহেতু এখানে চেঞ্জ করে ধরেছি কারণ একই জিনিস ওখানে লেখা ছিল তাই একটু চেঞ্জ করে নিয়েছি। সরি, I2 না I1 সমান এটা নিচে 100, তাহলে এইখানে দেখো I1 মানে 480, এটা হচ্ছে 2000, আর R2টা জানি না, এটা 3 বছর, নিচে 100, কাটাকাটি করলে এখানেও 20 আসবে, তাহলে পাবো কি, বা একবারে লিখছি R2 সমান 480, নিচে 20 ইন্টু 3, কাটাকাটি করছি, 2 দিয়ে কাটাকাটি করলে 24 হবে, 24 2 48, আর এখানে 3 দিয়ে কাটাকাটি করলে 8, তাহলে অতএব R2 সমান 8% হলো। এবার আমার প্রশ্ন করা হয়েছে যে সুদের হারের অনুপাত, তাহলে লিখবো অতএব ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সরল সুদের অনুপাত, শতকরা সরল সুদের অনুপাত সমান 6:8, যদি 2 দিয়ে ভাগ করো, 2 3 6, 2 4 8, এটা হয়ে গেল। এরপরে 15 দাগে যাচ্ছি। 15 দাগে প্রশ্ন, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত কেনার জন্য 15,000 টাকা ধার করেছে, 5 বছর পর সেই ধার শোধ করতে গিয়ে 22,125 টাকা দিতে হলো। তাহলে এখানে লিখি মোট সুদ, মানে কতটা সুদ দিতে হয়েছে, মোট সুদ I সমান, দেখো 22,125 টাকা দিতে হয়েছে আর 15,000 টাকা ধার নিয়েছিল, তাহলে বিয়োগ করলে হবে 7,125 টাকা। বেশ, এবার বলছে ব্যাংকের 5 বছর, সময় 5 বছর, সেটা লিখে নি, সময় T সমান 5 বছর। আচ্ছা, আর আছে কি না, ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এখানে লিখবো সুদের হার R% ধরি, আর আসলটা লেখা হয়নি, আসল P সমান 15,000 টাকা। তাহলে লিখবো আমরা জানি মোট সুদ I সমান PRT ডিভাইডেড বাই 100। তো এখানে I এর জায়গায় আমি বসাবো, দেখো 7,125, আর P এর জায়গায় 15,000, আর জানি না, সময় হচ্ছে 5 বছর, নিচে 100, কাটাকাটি করলে হবে এটা 150। তাহলে এইখানে থেকে আর সমান পাবো 7,125, নিচে আসবে 150 ইন্টু 5, কাটাকাটি করছি, 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 4 20, 5 2 10, 5 5 25। আচ্ছা, আবার 5 দিয়ে কাটছি, তাহলে এটা হবে 30, এটা হবে 5 2 10, 5 8 40, 5 5 25, 5 6 30, এটা 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 7 35, 57/6 এসছে, তার মানে 3 দিয়ে কাটাকাটি যাবে, আরেকবার কাটাকাটি যাবে,
আচ্ছা এখানেই করি, 3×19 = 57, 3×2 = 6, তাহলে 19/2। তাহলে আমার জিজ্ঞেস করা হয়েছে সরল সুদের হার, তাহলে লিখবো অতএব ব্যাংকের সরল সুদের হার, ব্যাংকের সরল সুদের হার হচ্ছে 19/2 বা এটাকে লিখতে পারো এত পার্সেন্ট, না 9.5% হয়ে গেল। এরপর চলে যাচ্ছি পরের প্রশ্ন। আমি এই প্রশ্নটা সম্পূর্ণ লিখিনি, তোমাদের বইয়ে আছে, নিজেরা দেখে নেবে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা তিনি পান। তো ব্যাংকের এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার বলা আছে, ব্যাংকের 5%, পোস্ট অফিসের 6%। তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন, তাহলে এখানে লিখে নাও। মনে করি তিনি ব্যাংকে x টাকা রেখেছিলেন, ব্যাংকে x টাকা রেখেছিলেন। এবার খেয়াল করো, মোট তো 1,00,000 টাকা, তাহলে লিখবো অতএব তিনি পোস্ট অফিসে রেখেছিলেন। পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন? 1,00,000 টাকা মাইনাস এক্স, দুটো মিলে হচ্ছে 1,00,000 টাকা। তো এইবার তাহলে এখানে লিখবো প্রথম ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে, এখানে প্রথম না লিখে তুমি ব্যাংকের ক্ষেত্রে লিখতে পারো। ব্যাংকের ক্ষেত্রে আসল P সমান x টাকা, সুদের হার R সমান 5%। আচ্ছা, আর সময় t সমান, একটু দেখে নি যে এটা 1 বছর বলা আছে, যে প্রতি বছর, তার মানে 1 বছর। তোমরা বইয়ে প্রশ্নটা আছে, একটু ভালো করে পড়ে দেখবে যে প্রতি বছর তিনি 5,400 টাকা সুদ পেয়েছেন, তার মানে এটা হচ্ছে 1 বছর। লিখবো অতএব মোট সুদ I সমান, I সমান PRT নিচে 100। তো P জায়গায় x × 5 × 1 নিচে 100, যদি কাটাকাটি করে দিই তাহলে এটা হবে 5×20 100, তাহলে হবে 1 সেকেন্ড, একটু আমি বলে দিচ্ছি, আমি কাটাকাটি করছি না। তাহলে আমি x × 5 × 1 নিচে 100 যা আছে তাই থাক, তাহলে হবে 5x/100 টাকা হয়ে গেল। তাহলে আমার ব্যাংকের মোট সুদ বেরিয়ে গেছে। এবার লিখবো আবার পোস্ট অফিসের ক্ষেত্রে। দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে আমার আসল, আমি মনে করছি এটাকে P1 লিখছি, এটা সমান 1,00,000 টাকা মাইনাস এক্স। আসল হয়ে গেল। সুদের হার হচ্ছে পোস্ট অফিসে 6%, তাহলে আমি মনে করছি R1 লিখছি, এটা সমান 6%। আর সময় আমাদের একই, T1 সমান 1 বছর। লিখবো অতএব মোট সুদ I1, মনে করো I1 সমান P1 R1 T1 নিচে 100। তো P1 সমান 1,00,000 মাইনাস এক্স, আর R1 সমান হচ্ছে 6, T1 সমান 1 নিচে 100। আচ্ছা, তাহলে আমার এটাই রয়েছে, আর কিছুই করছি না। এবার
লিখছি শর্তানুসারে। দেখো এই দুটো যোগ করলে ওরা বলে দিয়েছে 5,400 টাকা হবে। তাহলে প্রথমটায় ছিল আমার 5x নিচে 100, আর এইখানে আছে 1,00,000 মাইনাস এক্স, এর সঙ্গে গুণ আছে 6 নিচে 100, এটা সমান হচ্ছে 5,400। তাহলে একটু দেখো যে আমার লসাগু তো 100ই হবে, তাহলে উপরে হবে 5x প্লাস 6 দিয়ে গুণ করছি, তার মানে এটা 6 লাখ হবে, মাইনাস এটা হবে 6x, এদিকে যা ছিল তাই। এবার উপরে হচ্ছে 6 লাখ মাইনাস এক্স, আর 100 দিয়ে এদিকে গুণ করে দিচ্ছি, গুণ করলে দেখো 5,40,000। তো এইখানে থেকে খেয়াল করো, আমি মনে করছি এক্সটা ডান দিকে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলে এটা হবে এক্স প্লাস হয়ে যাবে ডান দিকে পার দিলে, আর এটা হচ্ছে 6 লাখ মাইনাস 5,40,000, তার মানে বিয়োগ করলে দাঁড়াবে 60,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 60,000, ও একটা শূন্য বেশি পড়ে গেছে, তাহলে 60,000। তাহলে আমরা পেলাম যে অতএব আসলাম চাচা ব্যাংকে 60,000 এবং পোস্ট অফিসে দেখো 1,00,000 মাইনাস 60,000, তার মানে হচ্ছে 40,000 টাকা রেখেছিলেন। এগুলো খুব সোজা, নিজেরা একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলেই পারবে। এরপর 17 প্রশ্ন বলছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? একদম সেম 16র মতো, তবু আমি এটা বলছি। তাহলে লিখবে, মনে করি তিনি প্রথম ব্যাংকে x টাকা রেখেছিলেন। তাহলে অতএব তিনি দ্বিতীয় ব্যাংকে, দেখো টোটাল টাকা হচ্ছে 10,000, তার থেকে x বাদ যাবে, এত টাকা রেখেছিলেন। এবার লিখব প্রথম ব্যাংকের ক্ষেত্রে তাহলে কি হবে, আসল p সমান x টাকা। দেখো সুদের হার প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমি মনে করছি আর, এটা সমান হচ্ছে 6%। সময়টা দেখো সময় t সমান হচ্ছে কত আছে, 2 বছর, তাহলে 2 বছর। তাহলে এখানে লিখবো অতএব মোট সুদ আই সমান হচ্ছে PRT নিচে 100। তো এখানে P বলতে x, আর 6%, সময় 2 বছর, নিচে 100। তো আমি গুণ করছি না, এটা হচ্ছে 12x/100 টাকা। গুণ করলে লাস্টে কাটাকাটি করলে লাস্টে আবার তোমার ওই যোগ করতে অসুবিধা হবে, ওই জন্য কাটাকাটিটা করলাম না। লিখবো আবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল P1
এটা সমান আমি মনে করছি আমাদের লেখা রয়েছে 10,000 মাইনাস এক্স টাকা। সুদের হার আমি মনে করছি R1, এটা সমান হচ্ছে 7%। সময় দুটোর ক্ষেত্রে একই, সময় T1 এটা সমান 2 বছর। তাহলে মোট সুদ I1 সমান P1 R1 T1 নিচে 100। তো P1 মানে আমার 10,000 মাইনাস এক্স, R1 মানে 7%, সময় 2 বছর, নিচে 100। তাহলে পাবো উপরে আছে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স, নিচে 100 এত টাকা। এবার শর্তানুসারে খেয়াল করো, এই দুটো টাকা যোগ করে দিলে, এই দুটো টাকা যোগ করব। আমার উপরে কি ছিল জানো? বোধহয় 12x, নিচে 100, আর নিচে এসছে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স, নিচে 100। তো এই দুটো টাকা যোগ করলে হবে 1280 টাকা। আমার বলে দিয়েছে যে দুটি ব্যাংক থেকে টোটালে তিনি 1280 টাকা সুদ বাবদ পেয়েছেন। তাহলে আমার নিচে হবে 100। খেয়াল করো, কাটাকাটি করিনি বলে আমার এই সুবিধাটা হচ্ছে, নিচে একই থাকছে। তাহলে উপরে থাকছে 12x প্লাস জাস্ট 14 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে 1,40,000 মাইনাস 14x, এটা সমান 1280। তাহলে উপরে দাঁড়াবে 1,40,000 মাইনাস, দেখো মাইনাস 14x, তার মানে আসবে মাইনাস 2x, আর 100 দিয়ে এদিকে গুণ করছি, গুণ করলে আরো দুটো শূন্য আসবে। তাহলে 2x, আমি এই 2xটাকে ডান দিকে নিলে প্লাস 2x, এটা সমান এই, তাহলে এইটাকে বাম দিকে আনবো, তাহলে আনবো 1,40,000 মাইনাস 1,28,000, তাহলে বিয়োগ করলে দাঁড়াবে 12,000। তাহলে অতএব x সমান 12,000 নিচে 2, তার মানে হচ্ছে 6,000। তাহলে লিখবো অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে খেয়াল করো, টোটাল তো 10,000, তার থেকে 6,000টা বাদ দিয়ে দাও, তাহলে এটা সমান হচ্ছে 4,000। তাহলে দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা রেখেছিলেন। হয়ে গেল। এরপর 18 বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12%, না 18তে রয়েছে, কোনো ব্যাংক যদি 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেয়ার 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? তাহলে এখানে 3টে পার্ট হয়ে যাচ্ছে। প্রথম পার্টে তাহলে লিখবো যে প্রথম ক্ষেত্রে আসল পি, আমি P1 লিখছি, এটা সমান হচ্ছে 15,000 টাকা। সুদের হার তো একই আছে, সুদের হার এটা হচ্ছে আমার একই, আর এটা সমান হচ্ছে 5%। আর সময়টা তো 3 মাস, তাহলে সময়
কথার কথা T1, এটা সমান 3 মাস। 3 মাস মানে হচ্ছে 3 এর 12, তার মানে 1 এর 4 বছর। 1 এর 4 বছর। তো লিখবো অতএব মোট সুদ, তাহলে এই প্রথম 3 মাসের সুদ হচ্ছে I1, এটা সমান PRT, আমি এখানে P1 লিখেছি তাই P1 লিখলাম আর T1 লিখলাম নিচে 100। তাহলে এইখানে P1 এর জায়গায় লিখবো 15,000 ইন্টু 5 ইন্টু 1 এর 4 নিচে 100। আমার যদি 100 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হবে 150 হবে। আচ্ছা, তাহলে উপরে থাকছে আমার 750, নিচে থাকছে 4। আমি যদি আরো একবার 2 দিয়ে কাটি তাহলে এটা হবে 375। তাহলে পেলাম 375/2 টাকা। এটা প্রথম 3 মাসের গল্প হলো, সুদ হিসাবে পেয়ে গেছি। এবার লিখবো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আসল আমি মনে করছি P2। তো P2টা এখানে দেখো আমার বলেছে 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে এখানে থাকছে 15,000 মাইনাস 3,000, তাহলে থাকছে 12,000 টাকা। বেশ, সুদের হার কিন্তু আমার একই আছে, সুদের হার ওই একই, আর যা ছিল তাই। এখানে হচ্ছে 5%। আর সময়টা আমি এখানে লিখছি, খেয়াল করো, এই যে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছেন, বলছে টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পর, তার মানে এক্ষেত্রেও আমার কিন্তু সময় 3 মাস। তাহলে 3 মাস তার মানে হচ্ছে 3 এর 12 বছর, এটা কাটাকাটি করে হচ্ছে 1 এর 4 বছর হলো। তাহলে লিখবো অতএব মোট সুদ, তাহলে কত হবে? I2 ধরছি, এটা সমান P2 আর T2, নিচে হচ্ছে 100। তো P2 মানে এখানে আমার 12,000, আর মানে হচ্ছে আমার 5%, T2 মানে হচ্ছে 1 এর 4, নিচে 100। আমি যদি কাটাকাটি করি এটা পাবো 120। তাহলে আর এই 4 দিয়েও কাটাকাটি করতে পারি, আমি নয় আর এক লাইন লিখছি। তাহলে 120 ইন্টু 5 নিচে 4, কাটাকাটি করলে হবে 4 3 12, তাহলে এটা হবে আমার 150 টাকা। তাহলে দ্বিতীয় পার্টে আমি 150 টাকা পেলাম। এরপরে বলছে তারও 3 মাস পর তিনি আবার 8,000 টাকা দিলেন। তাহলে প্রথম 3 মাস পর একবার টাকা তুলে নিয়েছেন, তারও 3 মাস পর, তাহলে এই 3 মাসের সুদ হিসাব হয়ে গেছে, তিনি আবার 8,000 টাকা জমা দিলেন। তাহলে লিখি এখানে তৃতীয় ক্ষেত্রে এখানে লিখছি আসল, আমি মনে করছি P3, এটা হচ্ছে আমার, দেখো ছিল 12,000, উনি আবার দিয়েছেন 8,000, তাহলে হয়ে গেল 20,000 টাকা। সুদের হার তো আমার একই রয়েছে, সুদের হার যা ছিল তাই আছে। সময়টা কিন্তু এবার বাকি 6 মাস, সময়টা T3। খেয়াল করো, প্রথমবারে একবার তার 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন, আবার তার 3 মাস পর তিনি 8,000 টাকা দিচ্ছেন, তার মানে এক্ষেত্রে সময় হচ্ছে তোমার 6 মাস থাকছে। তাহলে 6 মাস 6 মাস সমান হচ্ছে 6 এর 12 বছর। এবার এটা কাটাকাটি করলে হচ্ছে 1 এর 2 বছর। তাহলে এই 1 এর 2 বছরের মোট সুদ বের করতে হবে। তাহলে লিখবো অতএব মোট সুদ I3। এই I3 সমান P3 আর T3 নিচে 100। তো P3 মানে হচ্ছে 20,000, আর মানে 5, T3 মানে হাফ, নিচে 100। তো কাটাকাটি করলে 100 দিয়ে কাটলে এটা হবে 200, আর তাহলে হচ্ছে 200 ইন্টু 5 নিচে 2, তাহলে এটা ওখানেও কাটাকাটি করে দেওয়া যেত। তো
তোমাদের বুঝতে সুবিধা হবে তাই আর এক লাইন লিখে কাটাকাটি করলাম। তাহলে 500 টাকা মোট সুদ পেয়েছি। তাহলে তিনটি ক্ষেত্র থেকে তিনি সুদে বলছে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে লিখবো অতএব ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে দেখো ওনার লাস্ট আসল যেটা আছে সেইটা, এর সঙ্গে আমার প্রথমবারে সুদ হয়েছে, খেয়াল করো 375/2, এটাকে আমি আরো এক লাইন লিখে দিচ্ছি। 2 1 2, 2 8 16, 2 7 14, 187 টাকা 50। এটা আমি একবারে লিখে নিলাম, তাহলে আমাদের সুবিধাই হবে। তাহলে 187 টাকা 50 এখানে যোগ করব। এর সাথে দেখো মাঝে একটা 150 টাকা সুদ হয়েছিল, সেটা যোগ করব। আর লাস্ট হলো 500 টাকা সুদ। তাহলে এই কটা যোগ করলে যা হবে সুদে আসলে কত টাকা হচ্ছে দেখি। 500 আর এই 300 হচ্ছে 800। তাহলে 837 টাকা 50 সুদ হয়েছে টোটাল। তাহলে 20,837 টাকা 50 এত টাকা পাবেন। এটা নিজেরা যোগটা করবে নিজেদের মতো করে। 19 দাগেরটা দেখো, বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দিলেন। তাহলে ধার নেওয়ার 1 বছর পরে কিন্তু ভাড়া দিচ্ছে, এই কথাটা মাথায় রাখতে হবে। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে এইখানে লিখব, মনে করি ধার নেওয়ার x বছর পর তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে বাড়ি মানে টাকা ধার নেওয়ার x বছর পর যদি তিনি শোধ করেন, তাহলে তোমার মনে রাখতে হবে বাড়ি ভাড়া কিন্তু x-1 বছরের পাওয়া যাবে, কারণ 1 বছর পরে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে। সেটা আসবো পরে। তাহলে আমি প্রথমে তিনি যদি x বছর পর শোধ করেন তাহলে তার কত টাকা শোধ করতে হবে সেটা বের করে নেব। তাহলে আমার সুদ বের করব। তাহলে লিখব এখানে আসল পি, এটা সমান 2,40,000 টাকা। সুদের হার আর এটা সমান হচ্ছে 12%। সময় টি সমান x বছর। তাহলে লিখব অতএব মোট সুদ I সমান ফি আর টি নিচে 100, তাহলে 2,40,000 ইন্টু 12 ইন্টু এক্স নিচে 100। তো আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে দেখো দুটো শূন্য বাদ চলে যাবে, জাস্ট 2400 থাকবে। তো একটু গুণ করে লিখতে হবে। 12 দিয়ে গুণ করছি, 4 12 48, 8 হাতে 4, 12 দিয়ে 24 আর 4 28। তাহলে এত টাকা সুদ হবে। তাহলে এখানে লিখবো অতএব রহমত চাচাকে শোধ করতে হবে কত টাকা, যেটা ধার নিয়েছে তার সাথে যোগ হবে তার এই যে সুদ হয়েছে যেটা। তাহলে টোটাল টাকাটা তাকে
শোধ করতে হবে। এটা আসবে কোথা থেকে? বাড়ি ভাড়ার টাকা থেকে। তাহলে লিখবো 1 বছরের বাড়ি ভাড়া সমান, খেয়াল করো 5,200 টাকা হচ্ছে প্রতি মাসে ভাড়া। তাহলে এক বছরে হচ্ছে 12 দিয়ে গুণ হবে। তো গুণ করলে হয় 12 দিয়ে 24, 4 হাতে 2, 5 12 60, 2 62, এত টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে 1 বছরের বাড়ি ভাড়া। লিখবো অতএব আমার x-1 বছরের বাড়ি ভাড়া বের করতে হবে। তার কারণ আমি প্রথমেই বলেছি যে যদি x বছর পর টাকা শোধ করি তাহলে বাড়ি ভাড়া পাবো কিন্তু x-1 বছরের। তাহলে এই বছরের বাড়ি ভাড়া হচ্ছে জাস্ট এর সঙ্গে x-1 দিয়ে গুণ হয়ে যাবে। এবার লিখবো শর্তানুসারে। দেখো আমি তো বাড়ি ভাড়ার টাকা নিয়ে ব্যাংকের টাকা শোধ করেছি, তাহলে এই দুটো টাকা আমার সমান হবে। প্রথমে রয়েছে যেটা সেটা লিখি। আচ্ছা, এখানে লাস্টেরটাই লিখছি, যেটা হোক প্রথমে লিখলে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা +28800x। এইবার জাস্ট গুণ করে দিচ্ছি। তাহলে 62,400x - 62,400, এটা সমান 2,40,000 প্লাস 28,800x। তাহলে এইখানে সব এক্স গুলো বাম দিকে আনছি। তাহলে 28,800x, আর এটা আছে 2,40,000 প্লাস 62,400, এটা ওপারে নিয়ে গেছি। তাহলে আমার বিয়োগ করতে হবে। 62,400 থেকে বিয়োগ করলে কি দাঁড়ায়? খেয়াল করো, 8 6 14, 3, আচ্ছা এটা হচ্ছে 3। তুমি বিয়োগটা নিজে নিজে করবে, করে দেখবে এটা হবে। এরপর এই পাশেরটা যোগ করছি। তাহলে এটা 4 2, এটা হবে 30। এরপর তাহলে x সমান কত হবে? দেখো 302400, নিচে হচ্ছে 336। আচ্ছা, তাহলে একটু কাটাকাটি করতে হবে। হ্যাঁ, 6 এখানে 00 আছে। তো আমি যদি 100 দিয়ে কাটি, এটা হবে 336। এটা 100 দিয়ে কাটলে 3024। তো এইবার দেখতে হবে কত দিয়ে কাটাকাটি যায়। তুমি মনে করছো 4 দিয়ে কাটবে। 4 8 32, 1 16, 4 4 16। তাহলে এটা যদি 4 দিয়ে কাটি, আমি এই ডান পাশে লিখছি 4 7 28, 2 22, 4 5 20, 2 24, 4 6 24। আচ্ছা, যদি আবার 4 দিয়ে কাটি তাহলে এটা হবে 21, আর এটা হচ্ছে এখানে লিখছি 4 1 4, 4 8 32, 4 9 36। তো 3 দিয়ে কাটছি, 3 7 21, এটা 3 দিয়ে কাটলে হবে 3 6 18, আর 3 3 9। আর 7 দিয়ে কাটছি, 7 9 63। আমার জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, তো তোমরা একটু ফাঁকা রেখে এটা করবে। তাহলে আমি পেলাম অতএব x সমান 9। তাহলে লিখবে অতএব টাকা ধার নেওয়া 9 বছর পর বাড়ি ভাড়ার টাকা থেকে তিনি ব্যাংকের সুদ সহ ব্যাংকের টাকা তিনি শোধ করতে পারবেন। আমি আর লাইনটা লিখছি না। এরপর এই প্রশ্নটা দিয়ে শেষ করব। বলছে রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। তাহলে দুটো মেয়ের দুটো আলাদা হিসাব হবে। তাহলে এখানে লিখবো প্রথম মেয়ের ক্ষেত্রে তিনি বলছেন যে দুজনারই ক্ষেত্রে যেন ম্যাচিওর টাকাটা আমার যখন ম্যাচুরিটি হবে সেক্ষেত্রে আমার 1,20,000 টাকা হবে।
তাহলে এবং প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন তারা টাকাটা তুলতে পারবে। তাহলে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% বলে দিয়েছে, আর মেয়েদের বর্তমান বয়স বলা আছে এটা হচ্ছে 13 বছর আর 8 বছর। তো আমি প্রথম মেয়ে না লিখে এটা বড় মেয়ে লিখতে পারি, কারণ 13 বছর যার বয়স সে বড়। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আসল পি সমান আমি মনে করছি x টাকা। তাহলে এখানে লিখি না, যে মনে করি তিনি বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন, এবং ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন। এই লাইনটা একটু ফার্স্টে লিখে নেবে নিজেরা। তাহলে আসল পি সমান হচ্ছে x টাকা, সুদের হার আর সমান তোমার এখানে হচ্ছে 10%। আচ্ছা, সময় খেয়াল করো, আমি এখানে P1 লিখছি, আরটা তো একই, সময়টা T1 লিখছি। তো তাহলে সময় হচ্ছে 18 বছর হবে যখন বয়স, তাহলে 18 থেকে 13 বাদ দেবে, দিলে 5 বছর। তাহলে 5 বছর পর সুদে আসলে গিয়ে তোমার 1,20,000 টাকা হবে। তাহলে লিখব অতএব মোট সুদ I1 এটা সমান হচ্ছে P1 আর T1 নিচে 100, এটা সমান হচ্ছে P1 হচ্ছে x আর সুদের হার 10%, T1 হচ্ছে 5 বছর নিচে 100। আমি কাটাকাটি করছি, 10 দিয়ে কাটলে 10, 5 দুয়ে 10, তাহলে এটা হচ্ছে x/2। তাহলে লিখব শর্তানুসারে, খেয়াল করো তিনি x টাকা জমা রেখেছিলেন আর সুদ হয়েছে x/2 টাকা, তাহলে এই দুটো যোগ করলেই তো তোমার 1,20,000 টাকা হবে। তাহলে এইখানে থেকে তুমি পাবে, এই দুটো যোগ করে দেখো, 3x/2 এটা সমান 1,20,000। তাহলে এইখানে থেকে 3x সমান, তাহলে 1,20,000 ইন্টু 2, তাহলে এইখানে থেকে x সমান 1,20,000 ইন্টু 2/3, এর কাটাকাটি করো, তাহলে পাবো 3 4 12 0 0 0 0। তাহলে এটা হচ্ছে 80,000 টাকা তার রাখতে হতো। তাহলে লিখবো অতএব বড় মেয়ের জন্য, অতএব তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিলেন। এবার দ্বিতীয় ক্ষেত্রে মানে ছোট মেয়ের ক্ষেত্রে, তাহলে লিখবো আবার ছোট মেয়ের ক্ষেত্রে। দেখো ছোট মেয়ের ক্ষেত্রে সেখানে আসল আমি মনে করছি P2 সমান y টাকা, আমরা ওখানে ধরে নিয়েছি, তাহলে y টাকা, সময় মনে করছি T2। সময়টা খেয়াল করো, ছোট মেয়ের বয়স এখন 8 বছর, তাহলে 18 বছর হলে টাকা পাবে, তার মানে এটা হবে তোমার 10 বছর। সুদের হার আর উভয় ক্ষেত্রেই একই, এটা হচ্ছে 10%। তো তাহলে লিখব অতএব মোট সুদ I2 এটা সমান হচ্ছে একটু লিখে নিই, P2 আর T2 নিচে 100, P2 মানে হচ্ছে y, আর মানে 10%, সময় হচ্ছে তোমার 10 বছর নিচে 100। তো কাটাকাটি করছি, 10 10 100, 10 10 কেটে গেল, তাহলে হলো y টাকা।
তাহলে লিখবো শর্তানুসারে, খেয়াল করো, আমার ব্যাংকে রেখেছেন ওয়াই টাকা, সুদ হয়েছে ওয়াই টাকা, এই দুটো যোগ করলে ওনার হবে 1,20,000 টাকা। তাহলে এখান থেকে 2y সমান 1,20,000। তাহলে লিখবো y সমান 1,20,000, একে 2 দিয়ে ভাগ করো, করলে হবে 60,000 টাকা। তাহলে লিখবো অতএব, এটা 60,000, 3টা শূন্য আছে কিন্তু। তাহলে লিখবো অতএব তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা করে রেখেছিলেন। অতএব তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। তো আজকে আমি সরল সুদ কষার বড় প্রশ্ন শেষ করলাম। আমরা পরের ক্লাসে আমি শর্ট প্রশ্নগুলো বলবো। এগুলো একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্কগুলো খুব একটা কঠিন না, আশা করছি তোমরা পারবে।